বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের ভালো থাকার প্রত্যাশায় আজকে প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অধ্যায়ের পার্ট সি, অর্থাৎ তোমাদের পরীক্ষার প্রশ্নের সি পার্ট বা 10 নম্বরের উপযোগী একটি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সমস্যা এবং এর সমাধান নিয়ে আলোচনা করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমরা পার্ট বি বা 4 নম্বরের উপযোগী কোশ্চেন নিয়ে বা প্রশ্ন নিয়ে এবং তার সমাধান নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পার্ট সি এর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই। ইলা কোম্পানিজ comparative balance sheet as of December 31st, 2010 and 2011 carried the following debit and credit amount. অর্থাৎ এখানে ইলা কোম্পানির দুটি ব্যালেন্স শিট দেয়া আছে। একটি হলো 2010 সাল এর 31শে ডিসেম্বর তারিখে এবং অপরটি হলো 2011 সাল এর 31শে ডিসেম্বর তারিখে। তো আমরা একটু ব্যালেন্স শিটটি দেখে নিই। ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, নেট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ইকুইপমেন্ট, টোটাল 96,000 টাকা 2010 সালের অ্যাসেটের যোগফল, আর 2011 সালের অ্যাসেটের যোগফল হলো 1,06,000 টাকা। এখন আমরা একটু ক্রেডিটসের আইটেমগুলো দেখতে চাই, অর্থাৎ দায় এবং ওনার্স ইকুইটি, এই আইটেমগুলো দেখতে চাই। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট 8,000 10 সালে এবং 11 সালে হলো 10,000। অ্যাকাউন্টস পেয়েবল 12,000 আর হলো 8,000। ট্যাক্সেস পেয়েবল 2,000 আর হলো 4,000। কমন স্টক টাকা 20 পার ভ্যালু, 10 সালে আছে 50,000 টাকা আর 11 সালে আছে 54,000 টাকা। প্রিমিয়াম অন কমন স্টক 2,000 টাকা। রিটেইন আর্নিংস 24,000 টাকা এবং 28,000 টাকা। এটিরও যোগফল 2010 সালে লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি বা ক্রেডিট পাশের যোগফল হলো 96,000 এবং ডেবিট পাশের যোগফল হলো 1,06,000। এখন আমরা একটু সমন্বয়গুলো বা করণীয়গুলোর দিকে যেতে চাই। প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইউজিং দ্য ফলোয়িং ইনফরমেশন ফ্রম দ্য কোম্পানিজ 2011 ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টস ইনডিরেক্ট মেথড। আমাদেরকে 2011 সালের একটি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করতে হবে। কোম্পানি আর্ন টাকা 16,000 নেট ইনকাম ডিউরিং 2011, অর্থাৎ 2011 সালের নেট ইনকাম হলো 16,000 টাকা। ইকুইপমেন্ট ওয়াজ ডেপ্রিসিয়েটেড এট টাকা 4,000 ডিউরিং দ্য ইয়ার। 2011 সালে ইকুইপমেন্টের অপচয় হলো 4,000 টাকা। ইকুইপমেন্ট কস্টিং টাকা 10,000 ওয়াজ পারচেজড। 10,000 টাকার ইকুইপমেন্ট ক্রয় হয়েছে। ফুললি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা 2,000 ওয়াজ ডিসকার্ডেড and its cost and accumulated depreciation were removed from the accounts. এটি হলো যে আমাদের 2,000 টাকার ইকুইপমেন্ট, এটার সম্পূর্ণই অবচয় ধার্য করা হয়ে গেছে। অবচয় ধার্য করা হওয়ার ফলে এটির আর কোনো মূল্য নেই। মূল্য যেহেতু নেই, তাহলে এটি কস্ট এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন উভয় হিসাব থেকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। 200 shares of common stock were issued at টাকা 30 পার শেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি একটু ব্যালেন্স শিটের দিকে তাকাই তাহলে দেখব কমন স্টক টাকা 20 পার ভ্যালু, অর্থাৎ 20 টাকা করে কমন স্টকের হলো অভিহিত মূল্য, কিন্তু এই কমন স্টক বিক্রি করা হয়েছে 30 টাকা করে, অর্থাৎ 10 টাকা এখানে হলো প্রিমিয়াম। তাহলে প্রতি শেয়ারে প্রিমিয়াম 10 টাকা, টোটাল শেয়ার সংখ্যা হলো 200, তাহলে টোটাল প্রিমিয়াম হবে
2000 টাকা, যা আমরা উপরের ব্যালেন্স শিটে দেখতে পাচ্ছি। প্রিমিয়াম অন কমন স্টক 2000 টাকা, আর 200 শেয়ার এটার কমন স্টক পার ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 50,000 টাকা আর 54,000 টাকা, অর্থাৎ 200 শেয়ার 20 টাকা করে 4,000 টাকা বৃদ্ধি পেয়েছিল। তারপরে আসা যাক, ডিভিডেন্ডস টোটালিং টাকা 12,000 ওয়ার পেড ডিউরিং দ্য ইয়ার। এই হলো আমাদের অ্যাডজাস্টমেন্টগুলো। এখন আমরা একটু সমস্যাটি সমাধান দেখতে চাই। আমরা শুরুতেই আসি, ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, নেট ইনকাম 16,000 টাকা। অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 4,000 টাকা, এটি নন ক্যাশ ট্রানজ্যাকশন ইনকাম স্টেটমেন্টে অন্তর্ভুক্ত হলেও ক্যাশ ফ্লো স্টেটমেন্টে অন্তর্ভুক্ত হবে না। আমরা যেহেতু নেট ইনকাম নিয়ে শুরু করেছি, এই নেট ইনকাম নির্ণয় করার সময় আমরা ডেপ্রিসিয়েশনকে খরচ হিসেবে বাদ দিয়েছিলাম, কিন্তু যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করব তখন এই নেট ইনকাম ক্যাশ ফ্লো স্টেটমেন্টের দৃষ্টিকোণ থেকে খরচ নয়, তাই এটিকে যেহেতু বাদ দিয়েছিলাম এখন যোগ করে ফেলব। ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, আমরা জানি নেট ইনকাম এটিও এক ধরনের দায়। নেট ইনকাম এক ধরনের দায়, এটি হলো মালিকের নিকট কারবারের দায়। তাই যদি কোনো দায় বৃদ্ধি পায় তাহলে নেট ইনকামের সাথে যোগ হবে, আর যদি কোনো অ্যাসেট বৃদ্ধি পায় তাহলে নেট ইনকাম থেকে বিয়োগ হবে, আর যদি কোনো দায় হ্রাস পায় তাহলে নেট ইনকাম থেকে বিয়োগ হবে, এবং কোনো অ্যাসেট হ্রাস পেলে তা নেট ইনকামের সাথে যোগ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, এটি হলো সম্পদের হ্রাস হলে নেট ইনকামের সাথে যোগ হবে। ইনক্রিজ ইন মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটি অ্যাসেটের বৃদ্ধি হলে এটি নেট ইনকাম থেকে বিয়োগ হবে। ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, এটি দায় হ্রাস পেয়েছে, তাহলে এটি নেট ইনকাম থেকে মাইনাস হবে। ইনক্রিজ ইন ট্যাক্সেস পেয়েবল, এটিও দায় বৃদ্ধি পেলে যোগ করতে হবে। তাহলে আমরা টোটাল এই অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে দেখতে পাচ্ছি আমাদের যোগ বিয়োগ করে 2,000 টাকা ক্যাশ অপারেটিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে এসেছে। আর প্রফিটের সাথে যোগ করলে দেখতে পাচ্ছি 18,000 টাকা। প্রফিট ছিল 16,000 টাকা, আর সারা বছরে এই অপারেটিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে ক্যাশের ফ্লো হয়েছে 2,000 টাকা। তাহলে টোটাল এই অপারেটিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে ক্যাশ ফ্লো হয়েছে 18,000 টাকা। এখন আমরা যেতে চাই ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এখানে একটি হলো পারচেজ অফ ইকুইপমেন্ট 10,000 টাকা। ইকুইপমেন্ট পারচেজ করার ফলে এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান থেকে ক্যাশ আউটফ্লো হয়েছে বা বহির্গমন হয়েছে, তাই এটিকে বিয়োগ করতে হবে। এখন আসা যাক ক্যাশ ফ্লোস ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। ইস্যু অফ কমন স্টক 2,000 স্টক 30 টাকা করে 6,000 টাকা, এটি প্রিমিয়াম সহ। ডিভিডেন্ড পেড 12,000 টাকা। ডিভিডেন্ড পেমেন্টের ফলে আমাদের ক্যাশের আউটফ্লো হয়েছে বিদায় এটি আমাদের ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে মাইনাস করতে হবে। এখন ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসে আমরা মাত্র দুটি আইটেম দেখতে পাচ্ছি। একটি হলো ইস্যু অফ কমন স্টক, অর্থাৎ কমন স্টক বিক্রি করা হয়েছিল, এই বিক্রির ফলে প্রতিষ্ঠানে ক্যাশের ইনফ্লো হয়েছে, অর্থাৎ নগদের আন্তঃপ্রবাহ হয়েছে। আর 12,000 টাকা ডিভিডেন্ড প্রদানের ফলে নগদের বহির্প্রবাহ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই আন্তঃপ্রবাহ এবং বহির্প্রবাহ নিট করলে আমাদের এই ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে ক্যাশের আউটফ্লো হয়েছে। এখন আমরা চূড়ান্তভাবে দেখতে পাচ্ছি আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে ক্যাশের ইনফ্লো হয়েছে 18,000, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে ক্যাশের আউটফ্লো হয়েছে 10,000, এবং ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে ক্যাশের আউটফ্লো হয়েছে নিট 6,000 টাকা।
তাহলে ফাইনালি আমাদের ক্যাশ ইনক্রিজ হয়েছে এই হিসাবকালে, অর্থাৎ 2011 সালে চূড়ান্তভাবে আমাদের ক্যাশের আন্তঃপ্রবাহ হয়েছে 2000 টাকা। সারা বছরের অ্যাক্টিভিটিস থেকে ক্যাশের আন্তঃপ্রবাহ হয়েছে 2000 টাকা। এই 2000 টাকা সারা বছরের লেনদেনের ফলে আন্তঃপ্রবাহ হয়েছে। আবার শুরুতেই ক্যাশ ছিল 6000 টাকা, তাহলে টোটাল ক্যাশের ফ্লো হলো 8000 টাকা। এই হলো আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাদের এই পেজের কমেন্টে কোশ্চেন করবে। আমি আগামী ক্লাসে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।